আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পল্লবী মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবার স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রভাষক, পৌরনীতি ও সুশাসন বিভাগ। গত ক্লাসে আমরা সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাস দেখেছো তারা জানো। আজকে আমি আলোচনা করব সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায়। সুশাসন প্রতিষ্ঠার সমস্যার সমাধানের উপায়। আমরা জানি যে যে সমস্যা থাকে সেই সমস্যা আবার সমাধানও থাকে। তো যেহেতু আমরা সমস্যা নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব সমাধানের উপায়। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে সংবিধানের মৌলিক অধিকারের সন্নিবেশ ও তার বাস্তবায়ন। সংবিধানের মৌলিক অধিকারের সন্নিবেশ এবং তা বাস্তবায়ন। বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সব ধরনের অধিকার সংবিধানে সন্নিবেশ করতে হবে, অর্থাৎ সংবিধানে থাকতে হবে এবং সেটার বাস্তবায়ন থাকতে হবে। সব ধরনের মৌলিক অধিকার, জনগণের যে মৌলিক অধিকার থাকবে সেই মৌলিক অধিকারের বাস্তবায়ন থাকবে। শুধু সংবিধানে থাকবে তা না, সেটার বাস্তবায়ন হতে হবে। জনগণের কথা বলার স্বাধীনতা থাকবে, জনগণের ব্যক্তি স্বাধীনতা থাকবে। এই স্বাধীনতাগুলো কোনোভাবেই রাষ্ট্র বা সরকার হরণ করতে পারবে না। দুই নম্বর, মিডিয়া ও প্রচার মাধ্যমের উপর হস্তক্ষেপের অবসান। মিডিয়া ও প্রচার মাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপের অবসান। আমরা জানি যে অনুন্নয়নশীল বা উন্নয়নশীল কিছু রাষ্ট্রে, আফ্রিকা বা এই দক্ষিণ এশিয়ার কিছু উন্নয়নশীল রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্রগুলোতে দেখা যায় যে ক্ষুদ্র দলীয় স্বার্থে এই শাসকগুলো এই রাষ্ট্রের যে মিডিয়া বা প্রচার মাধ্যমগুলো রয়েছে তাদেরকে কোণঠাসা করে রাখে। তাদের কোনো স্বাধীনতা থাকে না। সেই সরকার বা দল যেভাবে তাদেরকে পরিচালিত করে তারাও সেভাবে পরিচালিত হয়। এর ফলে কি হয়? এই ফলে রাষ্ট্রের যে একটা কথা, রাষ্ট্রের যে অন্যায় অবিচার, সেটা কিন্তু জনগণ জানতে পারে না এবং সঠিক যে জনমত সেটা গড়ে ওঠে না। এর ফলে সুশাসন ব্যাহত হচ্ছে। এই প্রচার মাধ্যম বা মিডিয়া যখন স্বাধীন হবে বা এই সরকারি হস্তক্ষেপ যখন এর উপর থেকে উঠে যাবে বা যখন থাকবে না,
তখন কিন্তু সেই রাষ্ট্রের সব রকম রাষ্ট্রের যত সমস্যা খবর, সরকারি বিরোধী দলীয় রাষ্ট্রের ওপর যতগুলো খবর আছে সবগুলো কিন্তু প্রকাশ পাবে। এর ফলে কেউ দুর্নীতি করতে পারবে না, অন্যায় করতে পারবে না, সেটা কিন্তু সহজেই জনগণ জানতে পারবে। তাই এজন্য এই মিডিয়া ও প্রচার যন্ত্রের উপর সরকারি একচেটিয়া যে হস্তক্ষেপ সেটা বন্ধ করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সহিংসতা দূর। ও রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। আমরা জানি যে আমাদের মতো অনুন্নয়নশীল বা উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে রাজনৈতিক যে সহিংসতা সেটা লেগেই থাকে। কি নির্বাচনের আগে বা পরে সারা বছরই বলতে গেলে একটা সমস্যা লেগেই থাকে। তো যাই হোক, এই রাজনৈতিক সহিংসতা রাজপথে এই সহিংস আন্দোলন, জ্বালাও পোড়াও, এই রাজনীতি বন্ধ করতে হবে। এটা অপসংস্কৃতি, এই ধরনের অপসংস্কৃতি বন্ধ করতে হবে এবং অপ্রয়োজনীয় অনাকাঙ্ক্ষিত হরতাল এটাও বন্ধ করতে হবে। সমাধানের পথ খুঁজতে হবে শান্তিপূর্ণ, অর্থাৎ রাজনৈতিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে এবং নির্বাচিত সরকার যে থাকবে সেই সরকারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেই নির্বাচনের ব্যবস্থা থাকবে। তাহলে এই সহিংসতা যখন দূর হবে, রাজনৈতিক যখন স্থিতিশীলতা আসবে একটা রাষ্ট্রে, তখন কিন্তু সেই রাষ্ট্রের উন্নয়ন অবশ্যই অটোমেটিকলি হতে থাকবে। চার নম্বর পয়েন্ট জবাবদিহিতা ও দায়বদ্ধতার নীতি প্রতিষ্ঠা। জবাবদিহিতা ও দায়বদ্ধতার নীতি প্রতিষ্ঠা। এই রাষ্ট্রগুলোতে একদম প্রধান, অর্থাৎ রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সর্বনিম্ন কর্মকর্তা কর্মচারী সবাইকে জবাবদিহিতার আন্ডারে আনতে হবে, জবাবদিহিতার নীতি প্রতিষ্ঠা করতে হবে। তাদেরকে আগে থেকে এরকম নিয়ম থাকবে যে সবাইকে জবাবদিহি করতে হবে এবং এটা আগেই উল্লেখ করা থাকবে যে কে কাকে জবাবদিহি করবে। যখন এই জবাব দিতে থাকবে তখন কিন্তু একজন ব্যক্তি দুর্নীতি করার সাহস পাবে না, কারণ জানে তাকে এর জবাবদিহি করতে হবে। এবং একটা রাষ্ট্রের যখন শাসন বিভাগ আইন বিভাগের উপর জবাবদিহি করবে, যখন জবাব দিতে ব্যর্থ হবে তখন এই আইন বিভাগ কর্তৃক এই শাসন অর্থাৎ মন্ত্রিসভা কিন্তু পদচ্যুতি ঘটাতে পারে এবং তাদের ক্ষমতা কেড়ে নিতে পারে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা। স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা, যে প্রশাসন হবে সেটা স্বচ্ছ, আয়নার মতো, বলা যায় কাচের মতো।
প্রশাসনের কী হচ্ছে, কখন কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, হ্যাঁ কী করবে, সব কিছুই যেন স্বচ্ছ হয়, এখানে কোনো রাগ ঢাক না থাকে, অর্থাৎ লুকোচুরির কোনো ব্যবস্থা না থাকে, তাহলে সেই শাসন ব্যবস্থার দুর্নীতি থাকবে না, সেই শাসন ব্যবস্থা হবে দুর্নীতিমুক্ত, এবং সেই শাসন ব্যবস্থায় কিন্তু সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের উন্নতি হবে। 6 নম্বর পয়েন্ট, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা। নৈতিক মূল্যবোধ শুধু আইন দিয়ে আটকালে হবে না, জনগণের মধ্যে যদি আইন মানার প্রবণতা যদি না থাকে, যদি শুধু শাস্তির ভয়ে আইন মানতে বাধ্য করা হয়, তাহলে কিন্তু সেই জনগণের দ্বারা সেই ভালো কিছু আশা করা সম্ভব নয়। এই জন্য রাষ্ট্রের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য আইন মানতে হবে, এবং নৈতিক সেই মূল্যবোধ তৈরি করে দিতে হবে, অর্থাৎ জনগণ যেন আইন মানে, জনগণের মধ্যে নৈতিকতা ভাব তৈরি করতে হবে। প্রয়োজনে এই জন্য সভা সেমিনার তৈরি করতে হবে, এবং যাতে জনগণের মধ্যে এই নৈতিকতা আসে সবার মাঝে, তাহলেই কিন্তু একটা রাষ্ট্রের উন্নতি হবে। জনগণের মধ্যে যদি নৈতিকতা বোধ না থাকে, জনগণ বা শাসক যেই বলি কেন, একদম আপার লেভেল থেকে লোয়ার লেভেল সবার মধ্যে যদি নৈতিকতা থাকবে, তখন কিন্তু সে রাষ্ট্রের বা সমাজের খারাপ কোনো কিছু চিন্তা করতে পারবে না, তার দ্বারা কোনো সমাজের ক্ষতি হবে না, তখন অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত হবে। সাত নম্বর পয়েন্ট, আইনের শাসন প্রতিষ্ঠা। আইনের শাসন প্রতিষ্ঠা, আমরা এই সম্বন্ধে আর আগে আলোচনা করেছি যে আইনের শাসন বলতে অর্থাৎ আইনের প্রয়োগ ঘটাতে হবে, বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা যাবে না, বিনা বিচারে কাউকে শাস্তি দেওয়া যাবে না, কারো মুখ দেখে আইন প্রয়োগ করা যাবে না, আইন অনুযায়ী শাসন হতে হবে, সেটাই হচ্ছে আইনের শাসন। যখন একটা সমাজে বা রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু সেই সমাজে থেকে অন্যায় অবিচার দূর হয়ে যাবে। যদি কোনো মন্ত্রীর ছেলে কোনো ক্রাইম করে বা কোনো খারাপ কাজ করে, অন্যায় করে, অপরাধ করে, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে আইনে আনতে হবে। শুধু সাধারণ জনগণ আইনের আওতায় আসবে, আর মন্ত্রী বা এমপির যারা থাকবে বা তাদের আন্ডারে যারা থাকবে তারা আইনের আওতায় আসবে না, এরকম যদি একটা সমাজে হয়, প্রচলিত থাকে, তাহলে কিন্তু সেই সমাজে অন্যায় অবিচার বেড়ে যাবে, সেই সমাজ জনগণের মঙ্গল কামনা করবে না, জনগণের মঙ্গলার্থে হবে না, বা রাষ্ট্রের মঙ্গল বয়ে আনতে পারবে না। তাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, সবাইকে আইন আওতায় আসতে হবে, কারণ মুখ দেখে আইন প্রয়োগ করা যাবে না। আপনার হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণ। বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণ। বিচার বিভাগ আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত হবে, বিচার বিভাগে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, বিচার বিভাগের স্বাধীনতায় কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষ নিশ্চিত করতে হবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগ করতে হবে, অর্থাৎ আপিল বিভাগ এবং হাইকোর্টের বিচারক নিয়োগ হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। এছাড়াও জেলা এবং অধস্তন যে আদালতগুলো থাকবে, সেই
আদালতের বিচারকও কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিচারক নিয়োগ হতে হবে। তাহলেই সেই বিচার এবং বিচার বিভাগ কোনো রাজনৈতিক দল বা শাসক কর্তৃক স্বাধীনতা হরণ করা যাবে না। বিচারক বা বিচার বিভাগকে ক্ষমতা মানে তাদের জোর করে তাদের বিচার কার্য বানচাল করা যাবে না। অনেক সময় দেখা যায় যে শাসক বা শাসক দলীয় নেতা বা মন্ত্রী তাদের চাপে পড়ে অনেক সময় বিচার কার্য ভুল হয়ে থাকে বা মিথ্যা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে নিরপরাধ ব্যক্তি নিরপরাধ ব্যক্তি সাজা ভোগ করতেছে, অর্থাৎ এবং যে অন্যায় করেছে সেই ব্যক্তি ছাড়া পেয়ে যাচ্ছে। তো এরকম হওয়া যাবে না। অবশ্যই বিচার বিভাগকে অবশ্যই স্বাধীন হতে হবে, স্বাধীন এবং নিরপেক্ষ হতে হবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারের দক্ষতা বৃদ্ধি। সরকারের দক্ষতা বৃদ্ধি। সরকার যদি অদক্ষ হয় তাহলে সেই অদক্ষ সরকার দ্বারা কিন্তু সমাজের বা রাষ্ট্রের মঙ্গল কামনা করা যায় না বা মঙ্গল আশা করা যায় না। অবশ্যই শাসক যদি দক্ষ হয় তাহলেই সেই দক্ষ শাসক কিন্তু একটা রাষ্ট্রের মঙ্গল করতে পারে। কথা আছে যে বোকা বন্ধুর চাইতে বুদ্ধিমান শত্রু ভালো। এর কারণ হচ্ছে বোকা লোক কখনো যতই ভালো হয়ে থাকুক সে কিন্তু আসলে তার অজান্তেই সে কারো ক্ষতি করে ফেলবে। তো যাই হোক, সরকারের দক্ষতা বৃদ্ধি করতে হবে। সরকারের দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রয়োজনে তাদেরকে বিভিন্ন সভা সেমিনার করবে, তাদের তথ্যের অবাধ তথ্যের সহজলভ্যতা সৃষ্টি করতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে, বিভিন্ন রকম প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে, সেমিনার সিম্পোজিয়াম করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে, দক্ষ দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তাহলে সরকারের দক্ষতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আসলে সৎ মনোভাব যখন থাকবে একটা সরকারের বা সরকার প্রধানের, তখন কিন্তু অটোমেটিকলি সরকারের দক্ষতা বৃদ্ধি পাবে। অর্থাৎ ইচ্ছাই উপায়। কথা আছে, আমরা বলি যে ইচ্ছা থাকলে উপায় হয়। তো আমার যখন ইচ্ছা থাকবে আমার সমাজের উন্নতি করা, তাহলে কিন্তু উপায় বের হয়ে যাবে। দশ নম্বর পয়েন্ট, দুর্নীতি প্রতিরোধ বা নিয়ন্ত্রণ। আমরা খুব ভালোভাবে জানি যে আমাদের মতো দেশগুলোতে, অর্থাৎ উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে বা সদ্য স্বাধীন রাষ্ট্রগুলোতে দুর্নীতি জেঁকে বসে আছে। এই রাষ্ট্রগুলোতে দুর্নীতি রন্ধে রন্ধে শিরায় শিরায় শিরা উপশিরা ছড়িয়ে পড়েছে। এর ফলে এই রাষ্ট্রগুলোতে কিন্তু উন্নয়ন ব্যাহত হচ্ছে। তোমরা জানো যে আমরা আমার দেশের কথাই বলে থাকি, আমার দেশে বিভিন্ন রকম দুর্নীতির কথা আমরা মাঝে মাঝে শুনতে পাই, পেপার পত্রিকা খবরের মাধ্যমে জানতে পারি যে একটা বালিশ তুলতে গেলে, একটা বালিশ যখন বিল্ডিংয়ে তুলতেছে তার খবর দেখাচ্ছে 5,000 টাকা, কেনার খরচ দেখাচ্ছে 6,000 টাকা, কেটলি তোলার খরচ দেখাচ্ছে এরকম। তারপরে একটা হসপিটালে, সরকারি হসপিটালে কী পরিমাণ লুটপাট হচ্ছে তার মানে না জানলে আসলে এগুলো না জানলে কিন্তু আমরা বুঝতে পারতাম না। জানার ফলে বুঝতে পারছি যে এগুলো লোটপাট কীভাবে হচ্ছে, টাকা পয়সা কীভাবে দুর্নীতি হচ্ছে। একটা পর্দা কেনার খরচ দেখানো হচ্ছে 10 লক্ষ টাকা। তো একটা পর্দা কিনতে কীভাবে 10 লক্ষ টাকা লাগে। যাই হোক, এরকম
আরও বিভিন্ন সেক্টরগুলোতে এরকম দুর্নীতি হয়তো হচ্ছে। তো এই দুর্নীতি যদি রোখা না যায় তাহলে এটা কিন্তু ওই যে ঘুণ পোকার মতো, ঘুণ পোকা যেমন কাঠ কাটতে 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 আস্তে আস্তে কাটতে কাটতে একদম কাজ একদম একদম ঠোল্লা করে ফেলে, অর্থাৎ কাঠ কোনো কাজ থাকে না, অর্থাৎ খাট হলেও সেটা ভেঙে যাবে, চেয়ার টেবিল হলে সেটা অটোমেটিক ভেঙে পড়ে যাবে। তাই এই দুর্নীতি নামক এই এই উই পোকা যদি রোখা না যায় তাহলে সেই রাষ্ট্রের উন্নতি কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধ করতে হবে, প্রয়োজনে দুর্নীতি প্রতিরোধ কমিটি তৈরি করতে হবে। সেটা রাষ্ট্রের অভ্যন্তরে সুশীল সমাজের কোনো ভালো মানুষকে নিয়ে তাদেরকে নিয়ে এই দুর্নীতি প্রতিরোধ কমিটি করতে হবে এবং সভা সমিতির মাধ্যমে এই দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতি যে সমাজের জন্য ক্ষতিকর, সুশাসন প্রতিষ্ঠা ব্যাহত করে, সবার মাধ্যমে জনগণের মাধ্যমে এটা ছড়া দিতে হবে এবং কড়া আইনের প্রয়োগ থাকতে হবে। সেটা দুর্নীতি ছোট হোক বা বড় হোক, তার বিচার হবে কঠোর। যেহেতু আমরা শাস্তির ভয়ে আইন মেনে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, তাই আইন যদি কঠোর হয়, তার আইনের প্রয়োগ যদি কঠোর হয় তাহলে কিন্তু অটোমেটিকলি এই দুর্নীতি আস্তে আস্তে সমাজ থেকে বেরিয়ে যাবে। আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাই যে আমরা দেখি যে সারা ঢাকায় কেমন বিশৃঙ্খলভাবে গাড়ি চলাচল করছে, কিন্তু যখনই সেনাবাহিনীর অভ্যন্তরে অর্থাৎ ক্যান্টনমেন্ট এলাকায় যখন গাড়িগুলো ঢুকবে তখন কিন্তু দেখো তারা কিন্তু একদম শৃঙ্খলভাবে ঢুকছে এবং শৃঙ্খলভাবে গাড়ি চালাচ্ছে, বের হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু শৃঙ্খলা থাকতেছে, কিন্তু যখনই বাইরে আসতেছে তখন আবার বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। এর কারণই হচ্ছে সে জানে যে আমি যখন এই ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকবো তাহলে আমি যদি নিয়ম না মানি, আমি যদি উল্টাপাল্টাভাবে গাড়ি চালাই তাহলে আমাকে প্যাদানি দেবে, আচ্ছা মতো প্যাদানি দেবে, দেখা যাচ্ছে মাজা ভেঙে ফেলবে। সেই ভয়েই সে কিন্তু আইন মানতে বাধ্য হচ্ছে। তাই এই দুর্নীতি প্রতিরোধ করতে চাইলে আমার মতে কঠোর আইনের প্রয়োগ হতে হবে, অর্থাৎ তাকে শাস্তি দিতে হবে, কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে, সেটা অপরাধ ছোট হোক বা বড় হোক। তাহলেই সমাজ থেকে দুর্নীতি চলে যাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। সুযোগ্য নেতৃত্ব, সুযোগ্য নেতৃত্ব। একটা রাষ্ট্রে যদি যোগ্য নেতা না থাকে তাহলে সেই রাষ্ট্রের মঙ্গল কামনা করা বৃথা। সুযোগ্য নেতৃত্ব যদি না আসে একটা সমাজে বা রাষ্ট্রে তাহলে সেই রাষ্ট্রের মঙ্গল হবে না, সে রাষ্ট্রের ক্ষতি হবে। তাই অবশ্যই যোগ্য নেতৃত্ব আসতে হবে, অর্থাৎ বাছাইকৃত যে ব্যক্তি যোগ্য, আমার আশেপাশে যাকে আমি যোগ্য মনে করবো তাকেই আমি ভোট দেবো, তাকেই আমি নির্বাচিত করব। অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করব না, অযোগ্য ব্যক্তি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতিকর। 12 নম্বর পয়েন্ট, সার্বভৌম কার্যকর। সার্বভৌম ও কার্যকর আইনসভা। আইনসভার সার্বভৌমত্ব শুধু তত্ত্ব কথায় যেন না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। রাষ্ট্রের সকল সমস্যার সমাধান খুঁজতে হবে এই আইনসভার মাধ্যমে, অর্থাৎ আইনসভায় গিয়ে আইনসভায় বসে যুক্তিতর্কের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্রের সমস্যা খুঁজে সেটা সমাধানের পথ বের করতে হবে। শুধু সেই আইনসভা ব্যতিরেকে, অর্থাৎ যখন যে দেখা যাচ্ছে যখন যে বিরোধী দলে থাকতেছে সে ইচ্ছা মতো আইনসভাকে বর্জন করছে, হ্যাঁ, আইনসভার বাইরে গিয়ে থাকছে, এজন্য অবশ্যই কঠোর ব্যবস্থা থাকতে হবে। আইনসভায় উপস্থিতির হার কমিয়ে আনতে হবে, অনুপস্থিতির হার কমিয়ে আনতে হবে। যেন এখন আমি জানি যে 90 দিন অনুপস্থিত থাকা যায়, কিন্তু এই 90 দিন যাতে এটা কমিয়ে আনে, অর্থাৎ খুবই কম করা দরকার, এত বেশি না রেখে আরও কমানোর দরকার, হয়তো অর্ধেকে নিয়ে আসা যেতে পারে। এবং হরতাল, ঠিক আছে, অর্থাৎ
আইনসভার বাইরে থেকে হরতাল, মারামারি, হানাহানি করে যে দাবি দেওয়া আন্দোলনের যে কুঅভ্যাস সেটা ত্যাগ করতে হবে। অকারণে ঘন ঘন সংসদ বর্জন করা যাবে না। তাহলে যখন সংসদে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার পথ বের করা হবে। এবং এখানে বলে রাখা ভালো যে বিরোধী দল থাকবে তাদেরকে যথেষ্ট পরিমাণ সুযোগ দিতে হবে কথা বলার জন্য। আমরা জানি যে আমাদের মতো দেশগুলো তথা উন্নয়নশীল দেশগুলোতে যখন আইনসভায় বিরোধী দল যায় তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় না। যখন যে বিরোধী দল আছে তার কথা বলার সুযোগ দেওয়া হবে, অনেক সময় তারা সংসদ বর্জন করে। যাই হোক, তাদেরকে যথেষ্ট পরিমাণ কথা বলার সুযোগ দিতে হবে আলাপ আলোচনার মাধ্যমে, অর্থাৎ বিরোধী দল এবং সরকারি দলের আলোচনার মাধ্যমে যেন একটা রাষ্ট্রের মঙ্গল হয়, রাষ্ট্রের সমস্যাগুলো বের হয় এবং সমাধানের পথ তারা খুঁজে পায়। এরকম চিন্তা ভাবনা যখন থাকবে তখন কিন্তু সে রাষ্ট্রের মঙ্গল হবে, সে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হবে। জন অংশগ্রহণে অনুকূল পরিবেশ থাকতে হবে। রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত জনগণের অংশগ্রহণ সৃষ্টি করতে হবে। স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলোতে স্বনির্ভর ও স্বশাসিত করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং নীতি প্রণয়নে জনগণের বা নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। জন অংশগ্রহণ যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু সেই সমাজ থেকে দুর্নীতি কমে যাবে এবং রাষ্ট্রের মঙ্গল হবে। 14 নম্বর পয়েন্ট হচ্ছে স্বাধীন কর্ম কমিশন গঠন। জনপ্রশাসনে নিয়োগ এবং পদোন্নতির জন্য মেধাবী ও যোগ্য প্রার্থী বাছাই করতে হবে। সেজন্য অবশ্যই নিরপেক্ষ, সৎ, প্রজ্ঞাবান ব্যক্তির সমন্বয়ে কর্ম কমিশন গঠন করতে হবে, স্বাধীন কর্ম কমিশন গঠন করতে হবে। তাহলেই যোগ্য এবং মেধাবী ব্যক্তি নিয়োগ ঘটবে। স্বাধীন নির্বাচন কমিশন। স্বাধীন নির্বাচন কমিশন অবশ্যই আমাদের উন্নয়নশীল বা সদ্য স্বাধীন রাষ্ট্রগুলোতে নির্বাচন, আমরা জানি যে নির্বাচন কমিশনগুলো যতই বলা হোক তারা স্বাধীন, কিন্তু আসলে তারা স্বাধীন থাকেন না। সরকারি দলের হস্তক্ষেপ থাকে তাদের নির্বাচনে, তাদের কাজকর্মে। এই জন্য নির্বাচন কমিশন অবশ্যই রাষ্ট্রের অর্থাৎ সরকারের হস্তক্ষেপ থাকবে না, একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে যেন সেই স্বাধীন নির্বাচন কমিশন তাদের কাজ সুষ্ঠুভাবে করতে পারে, নির্বাচনগুলো সুষ্ঠুভাবে করতে পারে, নিরপেক্ষভাবে নির্বাচনগুলো পালন করে নির্বাচনগুলো অনুষ্ঠান করতে পারে। স্বাধীন মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশন গঠন।
স্বাধীন মানবাধিকার কমিশন গঠন করতে হবে। আমরা জানি যে আমাদের দেশেও মানবাধিকার আছে, কিন্তু সেই মানবাধিকার হবে স্বাধীন, অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে যে কোনোভাবে যদি কোনো ব্যক্তি অন্যায় দ্বারা শাস্তি পায়, কোনো তার উপর যদি জোর জুলুম হয়, তাহলে এই স্বাধীন মানবাধিকার কমিশন তাকে রক্ষা করতে পারে, তার পক্ষে দাঁড়াতে পারে। জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। জনগণের স্বার্থ উপেক্ষা করে কোনো শাসন ব্যবস্থা রাষ্ট্রের মঙ্গল কামনা করতে পারে না, রাষ্ট্রের মঙ্গল বয়ে আনতে পারে না। যে শাসন ব্যবস্থায় কায়েম করুক না কেন, যে সরকার ব্যবস্থা থাকুক না কেন, সেই সরকার ব্যবস্থা বা শাসন ব্যবস্থা আবার জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে, অর্থাৎ জনগণ কী চাচ্ছে, জনগণের চাওয়াকে প্রাধান্য দিতে হবে। 18 নম্বর, দারিদ্র্য দূরীকরণ। দারিদ্র্য দূরীকরণ, আমরা জানি একটা রাষ্ট্রে বা সমাজে দারিদ্র্য একটা বড় বাধা, উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা। এই দারিদ্র্য দূরীকরণের চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে। যখন একটা সমাজের দারিদ্র্যকে দূর করা যাবে, তখন কিন্তু সেই সমাজ খুব দ্রুত অগ্রগতির দিকে ধাবিত হবে। দারিদ্র জনগণ তার দারিদ্র্যের জন্য শিক্ষিত হতে পারে না। শিক্ষিত হতে পারে না বলে সে ভালো কোনো কাজ করতে পারে না। ভালো কোনো কাজ করতে পারে না বলে সে তার জীবিকা ভালোভাবে নির্বাহ করতে পারে না। ভালোভাবে জীবিকা নির্বাহ না করার ফলে সে দরিদ্র। একটা সার্কেল, এটা দূর করতে হবে। সরকারকে দারিদ্র দূরীকরণের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রয়োজনে দারিদ্র জনগোষ্ঠীর জন্য সহজ শর্তে ঋণ দিতে হবে। তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তাদের কর্মের জন্য সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে এবং তাদের কাজের ব্যবস্থা করে দিতে হবে। তাহলেই দারিদ্র দূর করা সম্ভব সমাজ থেকে, এবং সেই সমাজে খুব দ্রুতই উন্নতি হওয়া সম্ভব। উনিশ নম্বর পয়েন্ট, স্থানীয় সরকার কাঠামো শক্তিশালীকরণ। স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে হবে, অর্থাৎ স্থানীয় সরকার যদি শক্তিশালী হয়, তাহলে তৃণমূল থেকে নেতৃত্ব বেড়ে আসবে, জনগণ সচেতন হবে, রাজনীতিতে সহজে অংশগ্রহণ করতে পারবে। এলাকা অর্থাৎ তৃণমূল পর্যায়ে সমস্যা চিহ্নিত হবে এবং সেটার সমাধান হবে। এর ফলে অটোমেটিক্যালি রাষ্ট্রের উন্নয়ন সাধিত হবে। 20 নম্বর পয়েন্ট হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ জনগণ যদি সচেতন না হয়, তাহলে সেই জনগণের দ্বারা রাষ্ট্রের মঙ্গল বয়ে আনা সম্ভব নয়। জনগণকে সচেতন করতে হবে, প্রয়োজনে বেশি বেশি সভা সমিতি করতে হবে, সিম্পোজিয়াম করতে হবে। তাহলে এদের মাধ্যমে জনগণ অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তাহলে সেই রাষ্ট্রের মঙ্গল অর্থাৎ রাষ্ট্রের উন্নয়ন ধাবিত হবে। 21 নম্বর পয়েন্ট, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। একটা সমাজে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না, তখন কিন্তু সেই সম্প্রদায় বা সাম্প্রদায়িক হানাহানি, গ্যাঞ্জাম, মারামারি, ঝামেলা লেগেই থাকবে। এর ফলে সমাজে উন্নয়ন ব্যাহত হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। তো যাই হোক, যদি সমাজে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা হয়, তাহলে কিন্তু সেই সমাজের দ্বারা বা সেই সাম্প্রদায়িক সম্প্রীতির ফলে সেই সমাজে বা রাষ্ট্রে উন্নয়ন সাধিত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। লাস্ট যে পয়েন্ট, বাইশ নম্বর, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। ক্ষমতা যদি ভারসাম্য না থাকে, তাহলে সেই ক্ষমতা কিন্তু রাষ্ট্রের জন্য, সমাজের জন্য ক্ষতিকর। অর্থাৎ সরকারের যে তিনটা বিভাগ রয়েছে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই তিনটি বিভাগের মধ্যে ক্ষমতা ভারসাম্য নীতি প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এক বিভাগ কর্তৃক আরেক বিভাগের কোনো ক্ষতিকর হবে না, সমাজের জন্য ক্ষতি হবে না। তো এই ছিল সুশাসন প্রতিষ্ঠার সমস্যার সমাধানের উপায়। আশা করছি কিছুটা হলেও তোমরা অনুধাবন করতে পেরেছো। আর তোমাদের পড়তে হবে, বাসায় পড়তে হবে, তাহলে আরও বেশি ভালো বুঝতে পারবে। যদি বাসায় না পড়ো তাহলে আসলে কিন্তু বুঝতে পারবে না। এই জন্য বাসায় পড়তে হবে। না বুঝলে তারপরে তুমি আমাদের ক্লাসে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তা আজকে এই ছিল আমার ক্লাসের বিষয়বস্তু। আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।